KTV Originals। নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। আপনারা সবাই জানেন যে সদ্য এই জাস্ট কয়েক মিনিট আগে পাকিস্তানকে 6 উইকেটে দুবাইয়ের মাঠে উড়িয়ে দিয়েছে ভারত এবং মহালয়ার রাত্রিটা আরও বেশি আকর্ষণীয় করে দিয়েছে আমাদের জন্য। এই মধ্যরাতে শো করতে বসে প্রথমেই মনে হচ্ছে আমি এবং আমার সঙ্গে কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। প্রথমেই বলি যে এই শো powered by SNU and co-powered by Campa Energy and co-presented by Jack Olive Oil। কিন্তু এই যে co-poweredই হয়ে গেছে অভিষেক শর্মা এবং শুভমান গিল 105 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে একটা পাকিস্তানের বিরুদ্ধে টি20 ক্রিকেটে ভারতের ওপেনিং পার্টনারশিপে সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন এবং কো-পার্টনাররা বলতে গেলে একদম উড়িয়ে দিয়েছেন পাকিস্তানকে। 171 যে ভারত এত সহজে চেস করতে পেরেছে তার কারণ কিন্তু এই ওপেনিং পার্টনারশিপ। অভিষেক শর্মা নিয়ে কি বলবে? দুর্ধর্ষ, মানে বলার নতুন করে কিছুই নেই। প্রতি ম্যাচেই তিনি অবাক করছেন, আজকেও তাই। এবং 8 ওভার 4 বলে যখন 17 রান হয়ে যায় ভারতের, তখন আর কিছুই ম্যাচের কিন্তু বাকি ছিল না। যদিও মাঝখানে আমরা দেখেছি একটু কাঁপুনি ধরিয়েছে পাকিস্তান বোলাররা, তবে পুরোটাই ফর্মালিটির পর্যায়ে নিয়ে এসেছিলেন। এবং এই অভিষেক শর্মা, শুভমান গিল দুজনেই পাঞ্জাবের এবং বহু বছর তারা ডোমেস্টিক সার্কিটেও খেলেছেন। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও খুব ভালো এবং সেটা কিন্তু আজকে সেই ঝলকানিটা দেখা গিয়েছে। এবং 105 রানের পার্টনারশিপ, তার থেকেও বড় কথা 8 ওভার 4 বলে ভারতের স্কোরবোর্ড কিন্তু 100 পেরিয়ে গিয়েছে এবং সেখানেই মঞ্চটা তৈরি হয়ে গিয়েছিল। যে মোমেন্টামটা তৈরি হয়েছে সেখান থেকে বাকি কাজটা কিন্তু ইজি হয়ে যায় বাকি ব্যাটারদের। আবার আজকে মনে হচ্ছিল যে কোভিড অনেক দুর্ঘটনার জন্য দায়ী, অনেক মর্মান্তিক ট্র্যাজেডির জন্য দায়ী। ভারতীয় ক্রিকেটে কোভিড কিন্তু একটা কাজ করেছে, যে কোভিডের সময় ওই মোহালি স্টেডিয়ামে চণ্ডীগড়ের কোথাও একটা যুবরাজ সিং বুট ক্যাম্পের আয়োজন করেছিলেন। অত্যন্ত স্ট্রিক্ট ছিল সেখানকার শিডিউল। ওই ক্যাম্প থেকে দুটো ছেলেকে তিনি সেই সময় থেকে স্পট করে তাদের স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। একজনের নাম শুভমান গিল, একজনের নাম অভিষেক শর্মা। আজকে খেলা দেখতে দেখতে আমার মনে হয়েছিল যুবরাজ সিং কিন্তু এখন দ্রোণাচার্য পুরস্কারের দাবিদার, কারণ তিনি এমন দুটো রত্ন ভারতীয় ক্রিকেটকে সাপ্লাই করেছেন যারা অবিশ্বাস্য। এবং দেখুন, অভিষেক শর্মা আমার তো মনে হচ্ছিল প্রায় ডানহাতি বীরেন্দ্র সেহবাগ। আজকে সেহবাগ কমেন্ট্রি করছিলেন যখন অভিষেক শর্মা ব্যাট করছিলেন। অভিষেক শর্মাকে এক এক সময় মনে হচ্ছে আনরিয়েল, কারণ তিনি শুরু থেকে মারবেন সবাই জানেন। কাকে মারছেন না? শাহিন আফ্রিদিকে। শাহিন আফ্রিদি একটা হিউজ পাকিস্তানের লেফট হ্যান্ড বোলারদের একটা রিচ ট্র্যাডিশন তিনি বহন করে চলেছেন। এবং আজকে খেলার আগে আমি দেখছিলাম যে বিভিন্ন মূল্যায়ন হচ্ছিল যে কিভাবে শাহিন আফ্রিদি আটকাতে পারেন অভিষেক শর্মাকে, কারণ এটা প্রায় একটা সিঙ্গলস ম্যাচের মতো হয়ে যাচ্ছিল, ডেভিস কাপের ফার্স্ট সিঙ্গলস প্রথমেই। এবং বিশেষজ্ঞরা বললেন যে ওকে বাউন্সার দিতে হবে, বাউন্সার দিয়ে পেছনের পায়ে নিয়ে গেলে অভিষেক শর্মা অতটা এফেক্টিভ হবেন না। প্রথম বল বাউন্সার, 6তে চলে গেল। অবশ্যই, মানে কোনো ব্যাখ্যা নেই। এই একদম অভিষেক শর্মা, এর আগেও আমরা আলোচনা করেছি, বাঁহাতি সেহবাগ মনে হয়। এবং যদি এভাবে শুরু করেন শাহিন আফ্রিদি, আমি প্রথম স্পেলটা বলবো 2 ওভার 21 রান, কোনো উইকেট নেই, 10.50 তার ইকোনমি। মানে প্রথম স্পেলটার কথা বলছি, যখন আসেন তিনি বোলিং করতে, ওখানেই তো শেষ শাহিন আফ্রিদি। ওখানেই যা শেষ করার করে দিয়েছেন অভিষেক শর্মা। এবং যখন শাহিন আফ্রিদি পাকিস্তানের 1 নম্বর বোলার এই মুহূর্তে, তিনি এইভাবে মার খাচ্ছেন একজন বাঁহাতি ব্যাটারের কাছে, তখন কিন্তু বাকি বোলারদের অবস্থাও খুব খারাপ হয়ে যায়। এই মুহূর্তে ছবি ধরা পড়ছে এবং এই ছবিটা জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারীকে পর্যন্ত। আমার মনে পড়ছে 2023-এর 14ই অক্টোবর সম্ভবত ভারত পাকিস্তান ম্যাচ আমি আর গৌতম দে কভার করেছিলাম আহমেদাবাদে, এবং সেদিনও মহালয়া ছিল। আর মহালয়ার দিন ভারত হারে না। আজকে সেটার আরো একবার প্রমাণ পেলাম। ইয়েস, আহমেদাবাদে অবিশ্বাস্য দৃশ্য। আজকেও রাত্রিরে আহমেদাবাদে এত রাত্রিরে খেলা শেষ হয়নি, কিন্তু আজকে এত রাত্রিরে 12টার সময় শেষ হয়েছে। তুমি বাইরের ছবি দেখো, এবং বাইরের ছবিটা এই যে জাতীয় পতাকা নিয়ে, এটা যে কোনো জায়গার ছবি হতে পারে। হঠাৎ করে রাস্তাগুলো আবার বেশ জনবহুল হয়ে গেছে জনশূন্য থেকে। আসলে ভারত 171 চেস করা, আমি কিন্তু খুব শিওর ছিলাম না ভারত জিতবে বলে, একটাই কারণে যে যদি অভিষেক শর্মা অল্পে আউট হয়ে যান আজকে, তাহলে কে রানটা চেস করবে?
সেকেন্ড ব্যাট করে তুমি 171 চেস করা মানে লিটারালি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে 190-92 চেস করা, এবং ভারত দেখা গেল আজকে 3টে ক্যাচ ফেলেছে। জসপ্রীত বুমরা তাদের 1 নম্বর বোলার, তিনি প্রথম 3 ওভারে দিলেন 33, যদি আমি ভুল না করি, 4 ওভারে 45। মনে রাখবেন জসপ্রীত বুমরা কোনো টি20 ম্যাচে 30-এর বেশি রান দিয়েছেন, এরম ঘটনা ঘটলো 13 ম্যাচ পরে। তিনি বলা যেতে পারে ভারতীয় পেস বোলিংয়ের কেন এই মুহূর্তে বিশ্বে পেস বোলিংয়ের অনন্য দেব। তাকে মেরে অপোনেন্ট 4 ওভারে 45 রান করছে, ভাবাই যায় না, এবং করে তারা যে ম্যাচ হারতে পারে এটাও ভাবা যায় না, তার সঙ্গে 3টে ক্যাচ পড়া। এই অবস্থা থেকে ভারতকে শুধু পাকিস্তানের দরকার ছিল অভিষেক শর্মাকে দ্রুত তুলে নেওয়া, ঠিক এই জায়গাটাতে এই ম্যাচটা ঘুরিয়ে দিল ভারত। এবং একটা অদ্ভুত ম্যাচ, যে ম্যাচে টসের আগে করমর্দন তো হলোই না, দুদলের প্লেয়াররা কেউ কারোর সঙ্গে কথা বলছিলেন। আমি দেখছিলাম অভিষেক শর্মা একটা সময় প্যাড বাজছেন, ব্যাটটা পাশে, ইউজুয়ালি কি হয় উইকেট কিপার এসে বলেন যে আমি একটু হেল্প করছি, কেউ কোনো হেল্পের বালাই নেই, বরঞ্চ আমরা দেখলাম একটা রীতিমতো তর্কাতর্কি একেবারে খুব কাছ থেকে হলো, 2 ইন্ডিয়ান ওপেনারের সঙ্গে হ্যারিস রাউফের, আম্পায়ার এসে মাঝখানে থামালেন। আরও আসছে এইসব বিতর্ক নিয়ে, একটা ছোট্ট বিরতি নেব, খুব দ্রুত ফেরত আসবো, কোথাও যাবেন না প্লিজ। ফিরে এলাম বিরতির পর। জাস্ট ভাবছিলাম যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আজকে কিন্তু পরিবেশ বেশ উত্তপ্ত ছিল। বহুদিন বাদে এরকম একটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখলাম যেখানে হ্যান্ডশেক তো হয়নি। আবার বলি, দুজন প্লেয়ারের মধ্যে রীতিমতো যেরকম কাছে চলে এসেছিলেন, ধাক্কাধাক্কি হয়ে যেতে পারতো। এবং অভিষেক শর্মা, শুভমান গিল কিন্তু ঠান্ডা মাথার ক্রিকেটার হিসেবে পরিচিত। নিশ্চয়ই তাদের এমন কিছু কথা হ্যারিস রাউফ বলেছেন যে তারা উত্তপ্ত হয়ে যান। এবং আবার বলছি, এরম অদ্ভুত দৃশ্য দেখিনি যে ব্যাটসম্যান সে জুতোর ফিতে বাজছে, তার ব্যাটটা কোথায় রাখবে বুঝতে পারছে না, সেই সময় কেউ এসে হেল্প করছে না, কেউ প্র্যাকটিক্যালি কেউ কারোর সঙ্গে কোনো কথাই বলছে না ম্যাচে। করমর্দন দূরে থাক, দুটো টিম কেউ কারোর সঙ্গে কোনো কথা বলছে না, শুধু ওই সময়টুকু যখন তর্কাতর্কি হলো, এছাড়া প্রায় বাক্যালাপ বন্ধ। এক এক সময় মনে হচ্ছিল প্রথম যখন পাকিস্তান ব্যাট করছিল যে এই বিতর্কের ছায়া কি ভারতের ওপর বেশি পড়েছে, তোমার কি সেরকম মনে হচ্ছিল? না, বিতর্ক তো চলবেই, এবং এটা খুব জানা কথা, এবং দু দেশের ক্রিকেটারই তো সেটা জানে যে বিতর্কটা চলবে। এবং পাকিস্তান তো একেবারেই ব্যাকফুটে, মানে মাঠের খেলা, মাঠের বাইরের খেলা, আইসিসির কাছেও তারা মানে হেরে গিয়েছে। যদি টি20 ম্যাচ ধরি, পিসিবি ভার্সেস আইসিসি, ওখানেও তারা হেরে গিয়েছে, আজকেও অ্যান্ডি পাইক্রফট ম্যাচ রেফারি। তো সেখানে পাকিস্তান কিন্তু বিপর্যস্ত হওয়ার কথা বেশি। আজকে যখন ওই ফখর জামানের ক্যাচটা নিয়ে বিতর্ক হলো, সঞ্জু স্যামসন ক্যাচটা ধরেছেন কি ধরেননি, মানে ফখর জামানের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে যে তাদের ড্রেসিং রুমের কি আবহাওয়া এই মুহূর্তে। তাই মানে এই যে আবহাওয়া, সেটা সেক্ষেত্রে ভারতীয় টিম অবশ্যই কিছুটা তো প্রভাবিত হবেই, কিন্তু বেশি প্রভাবিত অবশ্যই পাকিস্তান। আচ্ছা, পাকিস্তানের গেম প্ল্যানটা কিন্তু ভালো ছিল, খেয়াল রাখবেন। পাকিস্তান বুমরাকে অ্যাটাক করবে ঠিক করেছিল, সাকসেসফুলি করেছে। পাকিস্তান ঠিক করেছিল সুইপ করে করে বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের ছন্দ নষ্ট করে দেবে। কিছু অংশে সফল হয়েছে কুলদীপ যাদবের ক্ষেত্রে। পাকিস্তান শিবম দুবের কথাটা ভাবেনি, যে শিবম দুবে স্লোয়ার বাউন্সার এবং স্লোয়ার ডেলিভারিতে আজকে যে ভারতের কিছুটা পরিত্রাতা হয়ে দাঁড়াবেন, তার স্পেলটা অনেকটা খেলাটাকে ঘুরিয়ে দেবে, এটা হয়তো তারা ক্যালকুলেশনের মধ্যে ছিল না। কিন্তু সেই সময় প্রথমে মনে হচ্ছিল যে আর্শদীপ সিংকে বাদ দিয়ে বোধহয় ভারত ভুল করলো, কারণ একজন পেসার নিয়ে যেদিন বুমরার খারাপ দিন যাবে সেদিন এই টিমটাকে বাঁচাবে কে। কিন্তু সামহাও ম্যানেজ হয়ে গেল, এবং যে ভঙ্গিতে ভারত জিতল সুপার 4-এর প্রথম ম্যাচটা, তাতে কি বলবো, সেটা একটা বিবৃতি, শুধু 2টো পয়েন্ট পাওয়া নয়। এবং দেবীপক্ষের শুরুটা একটু খারাপ লাগে, অনেক সময় তর্পণ করতে হয়, প্রিয়জনের স্মৃতিটা ফিরে ফিরে আসে। শেষটা কিন্তু রাত্রিটা দারুণ হলো জয়জ্যোতি। অবশ্যই, এবং মহালয়ার দিনে কোথাও যেন দিওয়ালির আবহ পাচ্ছি। আর এটা চলতে থাকুক, এশিয়া কাপ 28 তারিখ পর্যন্ত চলবে, 28 তারিখ রাতেও এই আবহ থাকবে আশা রাখবো। এবং এরকম যে ছবিটা ধরা পড়ছে এই মুহূর্তে, সেই ছবিটা 28 তারিখ রাতেও থাকবে। তবে ভারত পাকিস্তান ম্যাচ অবশ্যই আলাদা একটা ডাইমেনশন, এবং এই মুহূর্তে তো অবশ্যই সেটা, আর ভারত জিতলে সেটা উৎসব হবেই, সেটা বলার অপেক্ষা রাখে না। একটা প্রশ্ন এখানে গৌতম দা, শিবম দুবে এবং বরুণ চক্রবর্তী এই দুজনও কিন্তু পিভটাল রোল প্লে করেছেন। বরুণ চক্রবর্তীর কথা বলবো, 4 ওভার 25 রান, হয়তো কোনো উইকেট নেননি, তবে রানটাকে চেপে রাখা এটাও কিন্তু টি20তে একটা বড় কাজ, এবং সেটা সাংঘাতিকভাবে পালন করেছেন। অ্যাবসলিউটলি, যেটা বললাম যে বরুণ চক্রবর্তীকে সুইপ করে কিন্তু ছন্দটা নষ্ট করা যায়নি। বরুণ চক্রবর্তী কিন্তু চমৎকার বোলিং করেছেন, এবং কুলদীপ যাদব আজকে ততটা সাকসেসফুল হননি, বুমরা সাকসেসফুল হননি, তা সত্ত্বেও ভারত শিবম দুবের জন্য ফেরত আসতে পেরেছে।
কিন্তু এখন জানি না যে এই টুর্নামেন্টে উদ্যোক্তারা ব্যবস্থা করেছিলেন 3টে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে, প্রথমে শুরুতে ইন্ডিয়া পাকিস্তান, আজকে ইন্ডিয়া পাকিস্তান আর ফাইনালে। কিন্তু পাকিস্তান কি ফাইনালে যেতে পারবে? আমার তো সন্দেহ হচ্ছে, কারণ বাংলাদেশ শ্রীলঙ্কা দুটো টিমই কিন্তু খারাপ খেলছে না। কাজে সুপার 4-এ যদি পাকিস্তান ইভেনচুয়ালি আরও বাকি দুটো ম্যাচ যেতে না পারে ফাইনালে, তাহলে কিন্তু ভারত দুবার খেললো, দুবারই হারালো এবং এরপরে যদি T20 ওয়ার্ল্ড কাপেও খেলে আশা করব যে সেখানেও হারাবে এবং ম্যাচটা যাতে ইডেন গার্ডেন্স হয়ে চাইবো। তবে ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল অনেকে বলছে, তবে আমার মনে হয় ইডেন গার্ডেন্স হবে না, পাকিস্তান শ্রীলঙ্কায় খেলা হবে, কারণ পাকিস্তান এখানে খেলবে না, পাকিস্তান T20-তে খেলবে না। আচ্ছা জয়জ্যোতি, আমাদের ব্রেকে যাওয়ার আগে কুইজের উত্তরটা দিয়ে দিই। আমাদের কালকের কুইজে প্রশ্ন করা হয়েছিল যে ইরানের সঙ্গে 64-এর প্রি অলিম্পিকে ভারতের একমাত্র গোলটা কে করেছিলেন, আর ওই ম্যাচে ভারতের কোন স্টার প্লেয়ার খেলেননি। এটা একটু জামাই ঠকানো প্রশ্ন ছিল, কারণ দুজন স্টার প্লেয়ার খেলেননি। এবার দুজনে উত্তর দিয়েছেন, আমি দুটো উত্তরকেই গ্রান্ট করছি, এখানে কোনো লটারি করছি না। একজন আশ্চর্যভাবে ইতালির মিলান থেকে দিয়েছেন, তিনি দিয়েছেন, তার নাম হচ্ছে দেবরাজ মুখোপাধ্যায়। আরেকজন দিয়েছেন বাঁকুড়া থেকে অনিক কুমার দে, দুজনেই প্রাইজ পাবেন, আমরা দুজনকেই দেব। তিনি দেবরাজ মুখোপাধ্যায় মিলান থেকে বলেছেন যে চুনি গোস্বামী গোল করেছেন আর পিকে ব্যানার্জি ম্যাচটায় খেলেননি। একদম ঠিক বলেছেন, কিন্তু পিকে ব্যানার্জির সঙ্গে তো আরেকজনও খেলেননি, তার কথা বলেছেন বাঁকুড়া থেকে অনিক কুমার দে। তিনি তুলসীদাস বলরামও সেদিনের ম্যাচে খেলেননি। এবং আমার খুব আশ্চর্য লাগছে যে আপনারা কি করে এই উত্তরটা দিলেন, কারণ এটা এত পুরনো একটা স্মৃতি। এই সেদিন মৃত্যুঞ্জয় ব্যানার্জি মারা যাওয়াতে এই ঘটনাটা আবার উঠলো যে মৃত্যুঞ্জয় নাকি পিকে ব্যানার্জিকে এমন একটা ফাউল করেছিলেন যে সেই জন্য তিনি ওই ম্যাচটা খেলতে পারেননি। তা যারা উত্তর দিয়েছেন, আমি বলবো যে ফুটবল ইতিহাসের আপনারা বাংলা এবং ভারতের ফুটবল ইতিহাসে যথেষ্ট খবর রাখেন, নইলে এটা উত্তরটা দিতে পারতেন না। এবার আজকের প্রশ্ন বলি। আজকে যুবরাজ সিংকে নিয়ে আমরা এত কথা বললাম, এই দুজন ছাত্র এত সাকসেসফুল হয়েছেন। এই যুবরাজ সিংকে ছাত্রাবস্থায় তার বাবা বলেছিলেন পাঞ্জাবে হবে না, তোমাকে অন্য কোথাও যেতে হবে। কোন স্টেটে যুবরাজ সিং গিয়েছিলেন এবং সেখানে কি ম্যাচ খেলেছিলেন? যুবরাজ সিংকে পাঞ্জাব থেকে তার বাবা মাঝখানে সরিয়ে অন্য স্টেটে পাঠিয়েছিলেন তার খেলাটাকে আরও পোক্ত করার জন্য। কোথায় পাঠিয়েছিলেন, কি ম্যাচ খেলতে পাঠিয়েছিলেন? এই উত্তরটা দেবেন। কালকে জয়জ্যোতি ঘোষ আপনাদের সফল উত্তরদাতার নাম জানাবে। অবশ্যই আমি ভাবছি, এবং যারা যারা জানেন অলরেডি তারা তাড়াতাড়ি লিখে ফেলুন, কারণ পুজোর আগে গিফট জেতা এটা কিন্তু একটা বড় ব্যাপার, এবং অ্যাশিওর সেই সুযোগ আমাদের করে দিচ্ছে। অ্যাবসলিউটলি, অ্যাশিওর সেই সুযোগ করে দিচ্ছে। আমরা ব্রেকে মিনিট দেড়েকের মধ্যে চলে যাব। আজকে আমরা ফোন নিলাম না, কারণ অনেকে আমাদের লেখেন যে ফোন নিলে নর্মাল আলোচনা অনেক সময় ইন্টারাপ্টেড হয়ে যায়। তাই আজকে এই খুশির আবহে আমরা চেয়েছি যে আপনারা ফোন টোন না করে নিজেরা আনন্দ করুন, আমাদের শোটা টিভিতে দেখুন আর মজা করুন, আর অবশ্যই প্রাইজ জিতুন। আবার বলছি, ভারত আজকে যে ভঙ্গিতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে, সেটা শুধু 2 পয়েন্ট পাওয়া নয়, সেটা একটা হিউজ স্টেটমেন্ট। বাকি টিমগুলোর কাছেও স্টেটমেন্ট, বাংলাদেশের কাছে স্টেটমেন্ট, শ্রীলঙ্কার কাছে স্টেটমেন্ট যে আমরা টুর্নামেন্টের 1 নম্বর দল। আমাদের ক্যাপ্টেন যেদিন 0 করে, আমাদের মেন বোলার যেদিন 4 ওভারে 45 রান দেয়, সেকেন্ড বেস্ট বোলার যেদিন প্রচুর মার খায়, সেদিনও আমরা জিততে পারি। এটাই ভারতীয় দলের একটা আমি বলবো মন্ত্র হয়ে দেওয়া হলো। এবং শুভমান গিল আর অভিষেক শর্মা যখন ব্যাট করেন, তখন ক্রিকেটের দেবতাও বোধহয় বসে, সাদা বলের দেবতাও বসে খেলা দেখেন। যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না, দ্রুত ফেরত আসছি। ফিরে এলাম বিরতির পর। এবার একটু বোর্ড সভাপতি নির্বাচন নিয়ে আসি। দুর্ভাগ্যজনকভাবে বাংলার মানুষ মহালয়ার দিনে যেটা চেয়েছিলেন সে উপহারটা তারা পেলেন না। সৌরভ গঙ্গোপাধ্যায় হতে পারেননি বোর্ড প্রেসিডেন্ট, বা তাকে বাছা হয়নি যোগ্যতা থাকা সত্ত্বেও। হরভজন সিং আরও একজন যিনি হতে পারতেন, তিনিও আজকে শহর কলকাতায় এসেছিলেন। দুর্গাপুজো ফেস্টিভ্যালে হয়তো একটু ঘুরলেন টুরলেনও, কিন্তু অ্যাকচুয়ালি ভারতীয় ক্রিকেটের ভাগ্য সৌরভ নিয়ন্ত্রণ করবেন। আজকে মুম্বাইতে গিয়ে সই করবেন, হরভজন হবেন বকলমে তার ডেপুটি, এটাই আমরা ভেবেছিলাম। কিন্তু সভাপতি হয়ে গেলেন কোনো হিসেবের মধ্যে না থাকা মিঠুন মান্নাজ। কি বলবে? মানে এটা অকল্পনীয়, মানে ভাবতেই পারিনি যে এই জিনিসটা হতে চলেছে। আমি শুধু একটা জিনিস জানতে চাই বিসিসিআই থেকে, যে তারা যখন সিলেকশন কমিটির মেম্বার বাছেন তখন একটা ক্রাইটেরিয়া দিয়ে দেন যে 10টা টেস্ট খেলতে হবে বা 10টা ওয়ানডে, এরকম একটা কিছু দিয়ে দেন। তো বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার একটা ক্রাইটেরিয়া যদি এরপর থেকে বিসিসিআই তরফ থেকে বের হয়, খুব ভালো লাগবে। কারণ যে ক্রিকেটার, আমি কাউকে ছোট করছি না, ডোমেস্টিক সার্কিটে প্রচুর রান করেছেন, দিল্লির হয়ে খেলেছেন, সব ঠিক আছে, কিন্তু যে 3জন বা 4জন ক্যান্ডিডেট ছিল, ইন্ডিয়ার হয়ে খেলা তো ইন্ডিয়ার হয়ে খেলাই, আর যেখানে
একটিও ম্যাচ খেলেননি ইন্ডিয়ার হয়ে, তিনি কি করে বিসিসিআই প্রেসিডেন্ট? এবং সেক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় তো ছেড়েই দিলাম, সৌরভ গঙ্গোপাধ্যায়ের না হয় অন্য একটা কারণ রয়েছে। হরভজন সিং এর কথা ভেবেছিলাম, সেটাও হয়নি। রঘুরাম ভাট 2টো ম্যাচ খেলেছে ইন্ডিয়ার হয়ে, তিনিও হলেন না। তাই এরপর থেকে আশা করব যে বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার জন্য কি ক্রাইটেরিয়া দরকার, কি যোগ্যতা দরকার, এটা বিসিসিআই তরফ থেকে বের হবে। এটা কোনোদিন বেরোবে না, বিসিসিআই যতদিন ক্ষমতাসীন সরকার নিয়ন্ত্রণ করবে। আজকে আমার একজন বলছিলেন, আপনারা ভেবেছিলেন দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হবেন, আপনারা ভেবেছিলেন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হবেন, এটাও তাই। আমাদের ক্ষমতা আছে, আমরা ঠিক করব আমাদের জন্য কে কাজে লাগে। আমার তো মনে হয় সৌরভ গঙ্গোপাধ্যায় যদি কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন দলে যোগদান না করেন বা তাদের হয়ে প্রচার না করেন, আমার তো কালকের পর থেকে বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে তাহলে তিনি কোনোদিনই আর বোর্ড প্রেসিডেন্টের দরজা তার জন্য খুলবে না। এমনকি ভারতীয় কোচের দরজা খুলবে কিনা সেটাই সংশয় আছে, কারণ আমি অলরেডি পরের বোর্ড প্রেসিডেন্টের নাম শুনছি যিনি এলিজিবল হয়ে যাবেন কিছুদিন বাদেই। খেলা ছাড়ার 5 বছর অবধি ওই এলিজিবিলিটি থাকে যে 5 বছর পরে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তার নাম পার্থিব প্যাটেল। মানে যদি বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় থাকে তাহলে কারা কারা হতে পারে সেই রূপরেখাটা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। এবং সেখানে যদি সৌরভ গঙ্গোপাধ্যায় আবার কামব্যাক করতে পারেন সেটা খুব অকল্পনীয় হবে। কিন্তু এবারে মিঠুন মান্নাসের ব্যাপারে যখন তিনি বিবেচিত হলেন না, মিঠুন মান্নাস হলেন, তখন বোঝাই যাচ্ছে যে এটা পুরোটা ঠিক কোয়ালিফিকেশন বা যে ক্রাইটেরিয়ার কথা তুমি বলছো সেটা অনুযায়ী সব কিছু হচ্ছে না। যাদের হাতে ক্ষমতা আছে তারা যেটা মনে করবেন তারা সেটাই করবেন, এবং সেটার বিরুদ্ধে কারোর কিছু বলারও স্কোপ থাকবে না। একজনও ক্রিকেটারকে আজকে বলতে দেখেছো গোটা দেশে যে বলেছেন যে এটা করাটা অন্যায় হয়েছে? কেউ বলেননি, কেউ বলবে না বোধহয় না। বিশেন সিং বেদি জীবিত থাকলে হয়তো বলতেন, বিশেন সিং বেদি একজনই, তাই কেউ কিছু বলবে না। সবাই ভয় পাচ্ছে সিস্টেমের কাছে, সবাই চাপা পড়ে যাবে। আজকের মতো এই অবধি থাক, ভালো থাকবেন, রাত্রিটা আমাদের সবার ভালো কাটবে। শুভরাত্রি।